জামাত বিএনপির ভেতরে নিজেদের লোক ঢুকিয়েছে, যেভাবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের ভেতরে লোক ঢুকিয়েছে জামাতে ইসলামী। তারেক রহমানের কি যোগ্যতা আছে একটা পার্টির নেতৃত্ব দেওয়ার? তারেক রহমান কোনোদিন ছাত্র দল করেছে? তারেক রহমান কোনোদিন যুব দল করেছে? তারেক রহমান 90-এর আন্দোলনে একজন যুবক, তার বয়স তখন 25 বছর। সে তাকে কেউ দেখাতে পারবে সে কোনোদিন কোনো মিছিলে বা কোনো মিটিং এ সে যোগ দিয়েছিল? সে কিভাবে একটা পার্টির নেতৃত্ব দেয়? যে ছেলে তার বাবা হত্যার বিচার চায় না, সে একটা পার্টির নেতৃত্ব কি দিবে? দেখাতে পারবে কেউ কোনোদিন তারেক রহমান বলেছে যে আমি আমার বাবা হত্যার বিচার চাই? জামাতে ইসলামী বিএনপিকে গিলে খাচ্ছে এবং গিলে খেয়ে ফেলবে। তো এই যে 2003 সালে বিএনপি নেতা তরিকুল ইসলাম সেটি আমাদেরকে বলেছিলেন, আমরা মাত্র 3-4 জনের মতো ছিলাম, এই যে আপনারা জামাতে ইসলামীকে কিভাবে নিচ্ছেন আমি জানি না। জামাতে ইসলামী অত্যন্ত একটি ধুরন্ধর দল, তারা পরিকল্পিতভাবে এগোয়। আমার কথা না, সাধারণ মানুষও বলছে, এটা আগেও বলতো মানুষ যে বিএনপি কে গিলে খাচ্ছে জামাত, বিএনপি কে গিলে খাচ্ছে জামাত। এই যে জামাত 4 দিন আগেও জামাতের আমির লালমনিরহাটে বক্তব্য দিয়ে বললেন যে নির্বাচন হবে না এই যদি আইন শৃঙ্খলা মব, উনি মবের কথা উল্লেখ করেন, পাটগ্রামের কথা, মবের পুলিশের পুলিশ স্টেশনে আক্রমণ করে আসামি ছিনিয়ে নেওয়া, আবার তাদের লোক যখন পটিয়াতে আক্রমণ করে সেই নিয়ে উনি কথা বলেন না। কারণ পটিয়াতে যে বৈষম্য বিরোধী বা এই কথিত বৈষম্য বিরোধী বা এই যে কি কিংস পার্টির নেতারা যখন পটিয়া থানায় গিয়ে পুলিশকে একদম হেনস্থা করেন, পুলিশকে উদ্ধার করতে বাধ্য করেন, এই নিয়ে কথা হয় না। বাট পটিয়ার পাটগ্রাম উচ্চারণ করে তিনি বলছেন যে এভাবে চললে আইন শৃঙ্খলা উন্নতি না হলে পুলিশ থাকবে না, পুলিশ না হলে নির্বাচন করা সম্ভব না, নির্বাচন পরিস্থিতি উন্নতি না হলে হবে না, এই কথা বলেছেন। আজকে আমাদের এক নেতা বলেছেন যে বিএনপির আমির খসরু মাহমুদ ছিলেন, সেখানে তিনি বলেছেন বিএনপি যেহেতু চাচ্ছে, আমরা মনে করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাওয়া হলে আমাদের সমস্যা নাই, আমরা তো ভাই ভাই, আমাদের তো আর এখন কোনো প্রতিপক্ষ নাই, আমরা নিজেরাই সব, কারণ আমরা বিচার করব আর নিজেরা ইলেকশন করব। আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে লিটন ভাই আছেন এবং রুবেল ভাই আছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বেগম জিয়ার একটা কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে উনি বলতেন মাঝে মাঝে যে এরা মুনাফেকের দল। আর যেটা এই চরমোনাইয়ের যিনি আমির ফয়জুল করিম, উনি বলতেন যে জামাত একটা মুনাফেকের দল না, শুধু ওরা যেখানে যায় সেখানে ধ্বংস করে। বিএনপির ভিতরে গেছে, বিএনপি কে ধ্বংস করছে, আলিয়া মাদ্রাসায় ঢুকছে, আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করছে। ওদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে 71-এর কথা, তখন দেখবেন আমরা তো শিশু ছিলাম, আমরা ছিলাম, ওনার বয়স 70-এর উপরে, উনি বালক ছিল, উনি যুদ্ধে যাওয়ার ওনার বয়স ছিল, উনি যুদ্ধে যায়নি। যারা একটা স্বাধীন দেশে 30 লক্ষ মানুষকে শহীদ করলো, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিল, তাদের নির্বাচন করার অধিকার আছে, তাদের রাজনীতি করার অধিকার আছে। আওয়ামী লীগ যারা বাংলাদেশকে স্বাধীন করলো, স্বাধীনতার নেতৃত্ব দিল, তাদের রাজনীতি করার অধিকার নেই। এইখানে হচ্ছে ব্যাপার। এখানে জামাত মুনাফিকের দল, ওরা এই খেলাটা খেলছে। বিএনপি কে নিয়ে তারা খেলছে। আমি লিটন ভাই আপনার সঙ্গে একমত না যে তারা এই আসন ভাগাভাগিতে তারা আসন ভাগাভাগিতে না। ইউনূস সাহেব এই মাস্টার মাইন্ডের একজন। ইউনূস সাহেব বারবার বলছেন ইটস মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান। তো ডিজাইন প্ল্যান, তার যে দল এনসিপি, সেটা যদি ক্ষমতা হারায় তাহলে উনিও ক্ষমতায় থাকতে পারবেন না। সুতরাং কোনোভাবে এনসিপি এবং জামাতকে ক্ষমতায় রাখতে হবে, তাহলে ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে পারবে। আর আপনারা দেখেন যে বিএনপিকে একবার বিএনপি সেনাবাহিনীর প্রধান বলল যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে, ভালো কথা। বিএনপিও তারেক রহমান তারুণ্যের সম্মেলনে বললেন যে উনি ডিসেম্বরের ভিতরে অবধারিত নির্বাচন চান। বেগম জিয়াও বললেন নির্বাচন চান। তারপরে আমরা কি দেখলাম যে লন্ডনে বৈঠক হওয়ার পরে সুর পাল্টায় গেল। যারা বলে, আমাকে একটা প্রশ্ন এইখানে আমি করে রাখি দর্শকদের উদ্দেশ্যে, তারেক রহমানের কি যোগ্যতা আছে একটা পার্টির নেতৃত্ব দেওয়ার?
তারেক রহমান কোনোদিন ছাত্র দল করেছে? তারেক রহমান কোনোদিন যুব দল করেছে? তারেক রহমান 90-এর আন্দোলনে একজন যুবক, তার বয়স তখন 25 বছর। সে তাকে কেউ দেখাতে পারবে সে কোনোদিন কোনো মিছিলে বা কোনো মিটিং এ সে যোগ দিয়েছিল? সে কিভাবে একটা পার্টির নেতৃত্ব দেয়? এবং যার জন্য পার্টির যে বিএনপির অবস্থা এই। আরো একটা জিনিস যেটা যেটা আমি দর্শকদের একটু মনে করিয়ে দিতে চাই, যে বিএনপি জামাত কি করেছে বাংলাদেশকে 2001 থেকে 2006 পর্যন্ত, যাতে তারা একটু বুঝতে পারে। আইবি রহমান হত্যাকাণ্ড, 21শে আগস্ট হত্যাকাণ্ড, যেখানে বিরোধী দলীয় নেত্রীকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা, শাহ এস এম কিবরিয়াকে হত্যাকাণ্ড, হাসিনুল্লাহ মাস্টারের হত্যাকাণ্ড, অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাকাণ্ড, তারপরে 64টা জেলায় বোম ব্লাস্ট, বাংলা ভাইয়ের উত্থান, 10 ট্রাক অস্ত্র আসলো, তারপরে আসে বগুড়ায় গুলি গুলি গুলি, তার খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খুন, হাওয়া ভবনের আগমন, খাম্বা মামুন, বানিয়াচরে গির্জায় গ্যানেড হামলা, বাঁশখালীতে 17 হিন্দুকে পুড়িয়ে মারা, 200 জন হিন্দুকে ধর্ষণ, যার ভিতরে 7 বছরের শিশু থেকে 17 বছরের শিশুও ছিল, আহমদিয়া কমিউনিটির বাড়িতে আগুন। এটা তো আরো বলতে গেলে আরো বলতে হয় যে তারা একজন বিচারপতিকে রাখার জন্য সংবিধান লঙ্ঘন করে, সংবিধান চেঞ্জ করে সেই বিচারপতিকে রাখার জন্য সংবিধানের সংস্কার করা হয়। তো এদেরকে যদি বাংলাদেশের মানুষ বুঝতে ভুল করে, তাহলে বাংলাদেশের মানুষকে খেসারত দিতে হবে। আপনার মনে আছে মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রণালয়ে ছিল, আর একজন আলী হাসান মুজাহিদ ছিল সম্ভবত কৃষি। প্রতিটা জায়গায় নমিনেশন দেওয়া হয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এবং শিবিরের ছেলেদের তাদেরকে সেই সব জায়গায় চাকরির ব্যবস্থা করা হয়েছে। এই ছিল তার মানে জামাত 2001 থেকে 6 পর্যন্তই বিএনপি কে গেছে। এখন কি অবস্থা? বিএনপি কে গিলে খেয়েছে, এখনো বিএনপি কে জাস্ট ইউটিলাইজ করতেছে, তারা বিএনপি কে নিয়ে খেলছে। একবার যেটা বলছে বিএনপি সেই দিকে যাচ্ছে, আবার যেটা বলতেছে, কারণ বিএনপি নেতৃত্বের একটা বড় শূন্যতা। বেগম জিয়া কোনো মিটিং মিছিলে যেতে পারেন না। ওনাদের যারা বর্ষিয়ান নেতারা, যারা মুক্তিযোদ্ধা পন্থী আছে, তারা যদি কোনো কথা বলে তাদেরকে ভারত ট্যাগ দিয়ে তাদেরকে স্টপ করা হয়। গরেশ্বর রায় বলেন, মির্জা আব্বাস বলেন, ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাইকে একটা ভারত ট্যাগ দেওয়া হয়, এবং এই ট্যাগটা দেয় জামাতের লোকজন। দেখবেন এই জিনিসগুলোই ঘটছে। আর তারেক রহমানের কথা যেটা বললাম, তারেক রহমান কেউ দেখাতে পারবে না, আমি মানে কেউ যদি দেখাতে পারে যে ছেলে 25 বছর বয়সে কোনো আন্দোলনে সংযুক্ত হয়, সে কিভাবে একটা নেতৃত্ব দিবে? যে ছেলে তার বাবা হত্যার বিচার চায় না, সে একটা পার্টির নেতৃত্ব কি দিবে? দেখাতে পারবে কেউ? কোনোদিন তারেক রহমান বলেছে যে আমি আমার বাবা হত্যার বিচার চাই? আমি বাংলায়, আমাদের অঞ্চলে একটা খুব প্রবাদ আছে, আমি শেষ করে নেই, আমি এক বাচ্চা আমার বাপকে মারছে, আমি পিছন দিয়ে চলে আসছি। সে হচ্ছে এইরকম কুলাঙ্গার সন্তান। না, আমরা বকাবাদ্য না করি জিয়া ভাই। আমার প্রশ্ন হচ্ছে, সে তো পার্টির নেতৃত্ব দিচ্ছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। দিলে তাহলে কেন সে বিভিন্ন জায়গা চাঁদাবাজি হচ্ছে, অন্যান্য চাঁদাবাজি হচ্ছে, অথবা মব হচ্ছে, এইটার ব্যাপারে তো সে কোনো কথা বলছে না, অথবা সে কোনো কন্ট্রোল করতে পারতেছে? একেবারে থাকেন আপনি সঙ্গে। লিটন ভাই, একটু শুনি যে এই যে সংস্কার কমিশন, যেটা ঐকমত্য সংস্কার কমিশন না, সকল কমিশন নিয়ে ঐকমত্য কমিশন হইলো, সেই কমিশন দিনের পর দিন ম্যারাথন মিটিং করে যাচ্ছে, টেস্ট ম্যাচের মতো। কবে টেস্ট শেষ হবে, ফাইনাল চূড়ান্ত কবে হবে, এটা কেউ জানে না। কে চ্যাম্পিয়ন হবে আর কে রানার হবে। এই যে মিটিং দিনের পর দিন করছেন, আলী রিয়াজ সেদিন বললেন যে আমরা সবাই সংবিধান ভায়োলেট করে এখানে আসছি, আমরা সংবিধান ভায়োলেট করলেন, ওনাকে করতে কইছে কে, আর করলেনই বা কিভাবে? এখন আসলে কি ওই যে সংবিধান ভায়োলেট করে বা সংবিধানকে আমরা করে আসছি এখানে? এরপরে একটু বলে নেই, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন, তিনি কিন্তু অতীতে জানতেন কিনা রাজনীতির জানি না, কিন্তু তিনি এই দেশে বিএনপি নামের বড় দলটিকে নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমান ছাত্র রাজনীতি করেননি, তার মানে এই নয় যে উনি রাজনীতি জানেন না।
ইত্যাদি ইত্যাদি, এটি বলাও মনে হয় সমীচীন হবে না। কারণ বিএনপি নামের এই দলটি গত আওয়ামী লীগের 15 বছরের সময় তারেক রহমানই চালিয়ে নিয়ে এসেছে, এটি হচ্ছে বাস্তবতা। এবং বিএনপি একদম বিলীন হয়ে যায়। তারেক রহমান যদি এতই অথর্ব হতো তাহলে হয়তো বিএনপি বিলীন হয়ে যেত। একটি কথা আমরা ঘুরে ফিরে তিনজনই বলছি যে জামাতে ইসলামী বিএনপিকে গিলে খাচ্ছে। আমি এখানে একটু যদি সময় দেন আমি একটু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তরিকুল ইসলাম তখন তথ্যমন্ত্রী। দীপু জানেন যে আমাদের সাংবাদিক কমিউনিটির একটি সংগঠনে আমি অল্প সময় বছর খানেক একটি পদে ছিলাম। তো তখন ওই সংগঠনের অডিটোরিয়ামে নানান অনুষ্ঠান হতো। তরিকুল ইসলাম একদিন ওই অনুষ্ঠানে এসেছেন। উনি বেরিয়ে যাওয়ার সময় আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি রুমে ওনাকে চা খাওয়ার দাওয়াত দিলাম, আমরা 3-4 জন মানুষ। এবং কথায় কথায় উনি আমাদের রাজনৈতিক মতাদর্শগুলি বুঝে গেছেন। তরিকুল ইসলাম, সেটি ছিল 2003 সাল। তিনি বলছিলেন যে আমাদের দলের কেউ তো বলবে না বা লিখবে না, তোমরা একটু লেখো যে জামাতে ইসলামী বিএনপি কে গিলে খাচ্ছে এবং গিলে খেয়ে ফেলবে। তো এই যে 2003 সালে বিএনপি নেতা তরিকুল ইসলাম সেটি আমাদেরকে বলেছিলেন, আমরা মাত্র 3-4 জনের মতো ছিলাম। এই যে আপনারা জামাতে ইসলামীকে কিভাবে নিচ্ছেন আমি জানি না। জামাতে ইসলামী অত্যন্ত একটি ধুরন্ধর দল, তারা পরিকল্পিতভাবে এগোয়। আপনারা যারা মনে করছেন যে কালকেই তারা ক্ষমতায় যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে, এটিও ঠিক নয়। তারা মাঠের পরিস্থিতি জানে, তারা জানে কিভাবে কখন ক্ষমতায় যেতে হবে, এগুলি তাদের একদম পরিকল্পনা করা। তারা জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা বিএনপির সাথে পেশি শক্তিতেও পারবে না, ভোটের শক্তিতে তো পারবেই না। সুতরাং তারা এখন ক্ষমতায় চলে যাবে, ওই ইউনূস সাহেব তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, এই ধরনের চিন্তা ভাবনা যারা করছেন, আমার মনে হয় জামাতকে তারা ভালোভাবে চিনতে পারেন। জামাতে ইসলামী, আপনি একটা কথা মাথায় রাখবেন, 96 যেটি রুবেল ভাই বলছিলেন, আমি এই বিষয়টি নিয়ে অনেকদিন আগে থেকেই দেখি, অন্তত আমার সাংবাদিকতার অধিক্ষেত্র ছিল একটি নির্বাচন। 1991 সালের নির্বাচনে জামাত 300টি আসনে তাদের প্রার্থী দেয়নি, 280+ আসনে তারা প্রার্থী দিয়েছিল। তখন তারা ভোট পেয়েছিল 8% মতো। 96 সালের একটি মাত্র নির্বাচন আমি বলি, যেখানে প্রত্যেকটি দল আলাদাভাবে নির্বাচন করেছে। জামাত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 4টি বড় দল আলাদাভাবে নির্বাচন করেছে। আর 91 সালে কোন আসনে নেপথ্যে জামাতের সাথে বিএনপির এক ধরনের সমঝোতা ছিল। 300 আসনের যদি ফলাফল বিশ্লেষণ করেন আপনি একদম ইজিলি বুঝে যাবেন যে ওই জায়গায় ঠিক আছে, আমাদের দলের বিএনপির একজন দুর্বল ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, নামমাত্র ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ের প্রচারটি ছিল আচ্ছা অমুকটি ভোটটা জামাতের, অমুকটি ভোটটি দিয়ে দাও। এইভাবে 91 সালের একটি নেপথ্য, এটি 91 সালে কিন্তু প্রকাশ্যে কোনো সমঝোতা হয়নি জামাতের সাথে। নির্বাচনের পরে তারা সমর্থন দিয়েছে, সরকার গঠন করেছে বিএনপি, সেটি ভিন্ন। 96 সালের একমাত্র নির্বাচনে তখন তাদের 91-এর 18 থেকে আসন কমে 3টিতে নেমে আসলো, কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের ভোট কিন্তু 8% থেকে বেড়ে 12% গিয়েছিল। এটি তাদের বাংলাদেশের ইতিহাসে তাদের সর্বোচ্চ ভোট। 2000 তখনই তারা বুঝে গেছে যে এককভাবে তারা কখনোই আসন পাবে না। ভোট হয়তো 2-3% বাড়তে পারে, কিন্তু আসন তাদের বাড়বে না। সুতরাং তারা তখন বিএনপিকে কায়দা করে নিজেদের জোটে নিয়েছে, এবং বিএনপিও দেখেছে যে তারা জামাতে ইসলামী অথবা জাতীয় পার্টি, এই দুই দলের সাপোর্ট ছাড়া ক্ষমতায় যেতে পারবে না। এই দুটি দলের যে কোনো একটি তাদের সাপোর্ট লাগবে। নানান কারণে জাতীয় পার্টির সাথে তাদের দূরত্ব ছিল, কারণ 91 সালে বিএনপি তো এরশাদ সাহেবকে জেলে রেখেছিল। সুতরাং ওই সময়ের যে দূরত্ব, এই দূরত্বের কারণেই জাতীয় পার্টির চাইতে জামাত তাদের কাছে ছিল, এবং জামাতের সমর্থনটি তারা নিয়েছে, আর জামাত সেই সুযোগটি নিয়েছে, এবং জামাত বিএনপির ভেতরে নিজেদের লোক ঢুকিয়েছে। যেভাবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের ভেতরে লোক ঢুকিয়েছে জামাতে ইসলামী, 2009 থেকে 2024 পর্যন্ত বিএনপির বাস্তবতা যেটা, বিএনপির নেতাদের বিরুদ্ধে বা বিএনপির উপর সরকারের যে নির্যাতন ছিল,
আমি নির্যাতনই বলছি, ধরে নেন যে নির্যাতন, তারা তাদেরকে যে দৌড়ের উপর রেখেছিল, জামাতে ইসলামে কি সেই রকম দৌড়ের উপর ছিল? তাদের একমাত্র যুদ্ধাপরাধের মামলাগুলি ছাড়া, নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলি ছিল এটি ছাড়া মাঠ পর্যায়ে জামাতে ইসলামী কি বিএনপির নেতাদের মতো ওই রকম দৌড়ের মধ্যে ছিল, ওই রকম নির্যাতনের মধ্যে ছিল? বিএনপির এক একজন নেতার বিরুদ্ধে 50-60টি করে, জেলা পর্যায়ের নেতার বিরুদ্ধে 100টি মামলা, 50টি মামলা, 60টি। জামাতের কারো কি ছিল? ছিল না। তারা তখনও তাদের কৌশলে আওয়ামী লীগের ভিতরে নিজেদের লোক ঢুকিয়েছে, বিএনপির ভিতরে নিজেদের লোক ঢুকিয়েছে। এই লোকগুলি ঢুকানোর কারণেই আমি যেটি আগে বলছিলাম যে এখন যখন তারা নিজেদের কথা বলে, যখন মনে হচ্ছে যে বিএনপির সাথে তাদের এক ধরনের মতদ্বৈত তৈরি হচ্ছে, বিরোধ তৈরি হচ্ছে, তখন বিএনপির ভেতরেই ওই জামাতের লোকগুলি যারা ঘাপটি মেরে ছিল, ঘাপটি মেরে এখনো আছে, এখন তারা নিজেদেরকে বিএনপি বলে, কিন্তু প্রকৃতপক্ষে এরা বিএনপির লোক না। এরা জিয়াউর রহমান অন্তত যেই আদর্শ নিয়ে তার দলটি করেছিলেন, জিয়াউর রহমান একটি খিচুড়ি বানাতে চেষ্টা করেছিলেন, আমি যেটিকে বলি একটি ক্লাব তৈরি করেছিলেন, যে নানান শ্রেণীর মানুষকে নিয়ে একটি ক্লাব, যে ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। এটি হচ্ছে সাদামাটা ভাষায় জিয়াউর রহমানের উদ্দেশ্য। সেই ক্লাবের মধ্যে জামাতের লোকজন ঢুকে নিজেদের যে উদ্দেশ্য সেটি বাস্তবায়নের চেষ্টা করবে। যখনই বিএনপির মূল নেতৃত্ব বা মেইন স্ট্রিম যেটি আগে থেকে চলে এসেছে, আগে থেকে বিএনপিতে আপনারা দেখবেন যে বামপন্থী ন্যাপ থেকে আসা যারা অথবা মুক্তিযোদ্ধা যারা, তারাই ছিল প্রভাবশালী। ধীরে ধীরে তাদের প্রভাব কমে গেছে। একেবারে দেখুন জিয়া ভাই, অনেকদিন ধরে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে এবং আপনি যে দেশে থাকেন সেই দেশের নাগরিক, আপনি ওই দেশের নাগরিক, সেই দেশের নাগরিক এবং বাংলাদেশের সংবিধানের কোনো বিশেষজ্ঞ না, তিনি সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক। এ নিয়ে তুমুল সমালোচনা আছে। তিনি বলছেন, যেটা এতক্ষণ শুনছিলেন, তিনি সংবিধান বৈঠকে সবাইকে নিয়ে বলেছেন আমরা সবাই সংবিধান লঙ্ঘন করে এখানে বসছি। তাদের মধ্যে কি ভয় পেয়ে গেছে নাকি যে সংবিধান লঙ্ঘন করে বসছি, এখন নতুন সংবিধান না তৈরি করলে আর আমার উপায় নাই, আমার ভয় পাইছে নাকি তাদেরকে? আমি সেটা মনে করি যে তার ভিতরে ভীতি কাজ করছে। আপনার একটা জিনিস দেখতে হবে যে সংবিধান সংযোজন করা বা বিযোজন করা, যেটাই করেন না কেন, এইটা একমাত্র এখতিয়ার রাখে সংসদের। সংসদ ছাড়া এই এখতিয়ার কেউ কাউকে দেয়নি। রুবেল ভাই যেটা বলছিলেন রাষ্ট্রপতির, ওনারা রাষ্ট্রপতির যে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে চাচ্ছেন, অথবা যেটা করতে চাচ্ছেন যে একজন মানুষ যে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা করে সেই ক্ষমতা রাষ্ট্রপতি থেকে সরিয়ে দিতে যাচ্ছেন। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা দিতে পারে না। ইভেন যুক্তরাষ্ট্রেও আপনারা জানেন যে বাইডেন যেদিন চলে যায় তার আগের দিন তার ভাই, তার বোন, তার ছেলে, তার মেয়ে, তার বোনের হাজবেন্ড সবাইকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে গেছেন। তাদেরকে বিচারের আওতায় আনা যাবে না, যাদেরকে বিচার করা সবাই বলছিল তারা বিচারের ভিতরে পড়ে যাবে। এবং ওবামা যখন চলে যায় তখন একই কাজ করেছে। এটা সারা পৃথিবীতে আছে। এবং এখন আপনি দেখেন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বাংলাদেশের, তারা ঠিক, রুবেল ভাই কিন্তু একটা জিনিস বলেনি যে আমরা ঠিক যুগের চলে যেতে যাচ্ছি। যেমন ওনারা বলেছেন, ওনাদের আলোচনায় একটা জিনিস উঠে এসেছে, সেটা হচ্ছে যে ব্লাড মানির কথা। ওইটা কিন্তু রুবেল ভাই বলেননি। ওই আলোচনায় এসেছিল যে ব্লাড মানি দিলে তাহলে তো দুই পক্ষ সেটা সংশোধন করতে পারে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতিকে সকল কাজ করতে হয়, এই ক্ষমা ঘোষণা সহ। তো রাষ্ট্রপতি করবে। এখানে হয়তোবা নতুন করে যে প্রস্তাবটি এসেছে সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যে সুপারিশ করবেন সেটি এককভাবে প্রধানমন্ত্রীও সুপারিশ করতে পারবেন না, রাষ্ট্রপতি এককভাবে ক্ষমতা ঘোষণা করতে পারবেন না। এই ক্ষমার আগে একটি বোর্ডের মতো তৈরি হবে যেখানে একাধিক মানুষজন থাকবে, তারা সেই সুপারিশটা দিবে
রাষ্ট্রপতির কাছে যে এইবার তাইলে ক্ষমা করা যায়। তাদের সুপারিশটাই চূড়ান্ত ভাবে রাষ্ট্রপতি শুধু অনুমোদন করে দেবেন, সম্ভবত এরকম একটি আসছে। তো এটি এক ধরনের এরকম যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির একক ক্ষমতাকে কিছুটা খর্ব করা, এর সাথে আরো কিছু লোক যুক্ত করা, এটি ব্লাড মানি বা এরকম কিছু না। এটি আমাদের ধারণা যে পত্র পত্রিকায় খুব বিস্তারিত আসে না, তো এই কারণে এই ভুল বোঝাগুলি তৈরি হচ্ছে। যাই হোক, সংবিধান সংশোধনের বিষয়টা একদমই সংসদের বিষয়। জিয়া ভাই যেটি বললেন, এই ধরনের যতগুলি বিষয় আছে এগুলি আপনি দেখেন। না লিটন ভাই, আমি একটা ছোট্ট জিনিস বলি, 90-এর আন্দোলনের পরে অনেক ব্যাপারে ঐক্যমত হয়েছিল এবং তারা সেই ঐক্যমত ভেঙেছে। সেইটা রুবেল ভাই তখন কোন ইয়ারে পড়ে আমি জানি না, রুবেল ভাইকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেই দিন মুস্তাক ভাই ছিলেন, আমি মুস্তাক ভাইকে জিজ্ঞেস করেছিলাম, বিপুল ভাই আপনার মনে থাকার কথা, মুস্তাক ভাই স্বীকার করেছেন যে এটা বিএনপি সেটা লঙ্ঘন করেছে যখন এম কে আনোয়ার, কেরামত আলী সহ অন্যান্যরা আওয়ামী লীগের। জিয়া ভাই আমরা একটু নিজেরা ক্রস করি, আমি একটু ক্রস করি। 91-90-এর আন্দোলনের সময় সংবিধান প্রসঙ্গে যে মতৈক্য হয়েছিল সেটি কিন্তু পূরণ হয়েছিল। সেটি হচ্ছে আমি সংবিধান, আমাকে শেষ করেন। সংবিধান সম্পর্কে বলা হয়েছিল যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারিয়ান ফর্মে যেতে হবে। সেটি আওয়ামী লীগ চেয়েছিল, কিন্তু বিএনপি গড়িমসি করছিল, শেষ পর্যন্ত বাধ্য হয়েছে। আরেকটি অংশ ছিল যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে আবার বিচার বিভাগে ফিরে যাওয়ার জন্য সংবিধান সংশোধন করতে হবে, সেটি হয়েছে। আর আপনি জিয়া ভাই যেটি বলছেন সেটি হচ্ছে যে এই 3 জোটের রূপরেখাটি সংবিধান সংশোধনের অংশ ছিল না, এটি সংবিধানের কিছু বিষয় না। এটি হচ্ছে যে ওই ঐক্যমত তো আমাদের দেশে আজকে জনসভায় যে বক্তৃতা দেয় নিচে নেমেই নিজেই হাসে যে আরো একটা জিনিস ছিল, তত্ত্বাবধায়ক সরকার। আপনি দেখেন 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার কারা বিনষ্ট করলো, তাদের আমি সেটি বললাম যে অতীতে আমি আবারও জিয়া ভাইকে বিনয়ের সাথে বলতেছি, অতীতে কোন দল কি কি করেছে সেটির জন্য বিপুল আরেকদিন একটা দিন ঠিক করুক, আমরা যৌথ করি ওইসব দলকে, সেটি নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের আলোচনা এখানে আরেকটা কোশ্চেন থেকে যায় যে একটা দেশের 50% জনগণকে বাদ দিয়ে আপনি কিসের সংস্কার করবেন? আপনি কি মানবে? আমি তো বিপুলের কাছে এই অনুষ্ঠানে একাধিকবার বলেছি, আপনারা জিয়া ভাই আবার 50% আবার অতিরিক্ত বলে ফেলছেন, যে কারণে মানুষজন আপনাদেরকে বিশ্বাস করতে চায় না। 40% না, না 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 40% না। আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলেরই সমর্থন 32 to 33%, আর বাকি সুইং ভোট কখনো যোগ হয় কখনো বিয়োগ হয়, সেগুলি না। 30 থেকে 32% হচ্ছে সলিড সমর্থক এই দুইটি দলের, আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলেরই। কেউ যদি আবার মনে করেন যে উড়াই দিলাম বিএনপি কে, আরে বিএনপির কোনো ভোটটাই সেটি এরকম ঠিক না। আবার ওই যে আমি আওয়ামী লীগ করি বলে আওয়ামী লীগের ভোট 40% বা 50% সেটিও ঠিক। দুটি দলেরই আপনার 96 সালের একটি ইলেকশনের কথা বলছিলাম, 96 বা 91 দুইটি সময়েই কিন্তু বিশেষ করে 91 আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটের শতাংশের পার্থক্য ছিল 1% কম, বরং আওয়ামী লীগ কিঞ্চিত বেশি ভোটই মনে হয় পেয়েছিল আমি যদি ইয়ে করি। কিন্তু আসনের দিক থেকে 41% ভাই লিটন ভাই, 2001 সালে 41%। একেবারে আমরা এখন শেষ করব, আর পাচ্ছি না। 2001 সালে 41% ছিল না, সেটি আবার আপনি ভুল বলতেছেন। আমি নিশ্চিতভাবে জানি সেটি, আমার কাছে ডকুমেন্ট আছে। তো যাই হোক, দুটি দল যখন এককভাবে নির্বাচন করেছে সেগুলিকে আমরা যদি ধরি, দুটি দলের ভোট অলমোস্ট সমান। সেটি নিয়ে আমাদের অসংখ্য ধন্যবাদ।